আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি আলোচনা করছিলাম একটু সংক্ষেপে দেখি। চলো দেখো, গত ক্লাসে আমরা একটা এইচটিএমএল কোড লিখছিলাম এবং যার ফলে একটা আউটপুট আমরা সবাই পাইলাম, ঠিক না? এটা হচ্ছে কোনটা একটু দেখি। সবাই মোটামুটি হোমওয়ার্ক করছি, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তো এই কাজটা আমরা গত ক্লাসে করছিলাম, তাই না? তো এটা থেকে আমরা আসলে কি কি শিখছি, যে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং কয়েকটা ট্যাগের ব্যবহার, ঠিক আছে? আর আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি এটা হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে? আর এইচটিএমএল এর কিছু বৈশিষ্ট্য আমরা শিখছি, এটা কি কি, যে এইচটিএমএল যে ট্যাগ গুলো আছে, এই যে এগুলো হচ্ছে এক একটা এইচটিএমএল ট্যাগ, একটু মার্ক করি। এই যে এগুলা হচ্ছে এক একটা এইচটিএমএল ট্যাগ এবং এগুলার বৈশিষ্ট্য হচ্ছে ওরা কি করে, জোড়ায় জোড়ায় বসে। যেমন একটা স্টার্টিং ট্যাগ আছে এবং কি আছে, এন্ডিং ট্যাগ আছে। হ্যাঁ, আর এরপরে দেখো, আহ শুধুমাত্র এখানে একটা পাইছিলাম, এটা হচ্ছে ব্রেক ট্যাগ, যেটা হচ্ছে কি, এটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এটার নাম হচ্ছে এমটি ট্যাগ। আচ্ছা, আর ট্যাগ লেখার সিস্টেমটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে এগুলাকে বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা ট্যাগ গুলা লিখি, ঠিক আছে? তো এই জিনিসগুলা আমরা মোটামুটি বুঝতে পারছি। আর মনে রাখবা, ট্যাগের মাঝখানে যেগুলা থাকে, এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে টাইটেল ট্যাগ। তো এই টাইটেল ট্যাগ এবং টাইটেল ট্যাগ এখানে শেষ করা হয়েছে, এবং মাঝখানে যা থাকবে সেগুলা কি, সেগুলো হচ্ছে কন্টেন্ট। যেমন আমাদের যে প্যারাগ্রাফটা লিখছি, এই প্যারাগ্রাফের দেখো, এই যে বডির মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট, ঠিক আছে? এইগুলা। আচ্ছা, তো আজকে জাস্ট ছোট্ট কয়েকটা পোল দিব, সবাই অংশগ্রহণ করবা পোলগুলাতে, ঠিক আছে? দেখি কি কি মনে আছে তোমাদের। আচ্ছা, এইটার অ্যান্সার দিবা। প্রশ্নটা হচ্ছে এইচটিএমএল এর এন্ডিং ট্যাগ কোনটি? এন্ডিং ট্যাগ কোনটি? এন্ডিং মানে হচ্ছে শেষ। শেষ ট্যাগ কোনটি? ওকে, ঠিক আছে, টাইম আপ। ওকে, রেজাল্ট দেখতে পারতেছো তোমরা? আচ্ছা, তো এটার সঠিক উত্তরটা আমি বলি। এই যে দেখো, একটা ট্যাগ যখন আমরা লিখছি, তখন একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর একটাকে বলতেছি এন্ডিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগটা হচ্ছে আমরা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট গুলা এইভাবে দিই, ঠিক আছে? এবং এন্ডিং ট্যাগের ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে একটা স্ল্যাশ চিহ্ন থাকে, এটাকে বলা হয় স্ল্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টিং, আর এন্ডিং এর ক্ষেত্রে এটা হচ্ছে এন্ডিং, ঠিক আছে? এবং এটা প্রথম দিকে দিতে হয়, দেখো এর প্রথম দিকে দিতে হয়। তো এই জিনিসটা আশা করি আমরা সবাই পারবো এখন। আচ্ছা, এখন আমাদের যে অপশনটা ছিল, এটা কি ছিল একটু দেখি। এই যে এখানে অনেকে আবার এটা দিয়ে দিতে পারতো, যে ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ দিলে কিন্তু ভুল, এটা ভুল, এটা হবে না, এটা কখনো হয় না। আমরা ট্যাগ ব্যবহারের জন্য এই যে এই দুইটার মধ্যে তোমাদের কনফিউশন ছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টার্টিং, ঠিক আছে? আর এটা হচ্ছে এন্ডিং মানে শেষ ট্যাগ। তো যারা ভুল করছো তারা একটু কারেকশন করে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেকেন্ড পোল। এইটা, এটা দেখি কতজনে পারো।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করতেছি এটা। ওকে, তো এই রেজাল্টটা দেখো তোমরা। তো এখানে আসলে যে ভুলটা হয়েছে আমাদের ওইটা একটু দেখে নেই। এটা দেখো এখানে বলছে কি, বলছে যে স্টার্ট ও এন্ড ট্যাগের মধ্যবর্তী বিষয়বস্তুকে আসলে কি বলা হয়। তো আসলে স্টার্ট ট্যাগ কোনটা? স্টার্ট তো এই যে এইটা প্রথম যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা, এবং এন্ডিং ট্যাগের তো আমরা এইভাবে লিখি। আচ্ছা, এর মাঝখানে যা লিখি আসলে এগুলাকে বলা হয় কন্টেন্ট। ঠিক আছে, এগুলাকে বলা হয় কন্টেন্ট। যারা ক নাম্বারটা দাগাইছো তাদেরটা সঠিক, ঠিক আছে। ওকে, তারপর লাস্ট পোল এই পর্বের। সবাই এটার আনসার দিবা। তো প্রশ্নটা হচ্ছে, ন্যূনতম হোম পেজ দেখার জন্য একটা হোম পেজ বলতে তো আমরা জানি একটা ওয়েবসাইটের যে প্রথম যে পৃষ্ঠাটা এটাকে বলা হয় হোম পেজ, ঠিক আছে। তো একটা হোম পেজ দেখার জন্য তোমার আসলে কি কি প্রয়োজন হইতে পারে? এখানে অপশনে আছে একটা ওয়েব ব্রাউজারের প্রয়োজন পড়ে, তারপরে সার্চ ইঞ্জিন প্রয়োজন পড়ে, আর হচ্ছে ইন্টারনেটের প্রয়োজন পড়ে। তো এটা থেকে কোনটা সঠিক হইতে পারে? না পারলেও সমস্যা নাই, তোমরা একদমই ফ্র্যাঙ্কলি এটার আনসার দিতে পারো, কোনো সমস্যা নাই। আর ভুল হইলেও সমস্যা নাই, ঠিক আছে। আর এখনকার যে ভিডিও গুলো আছে এগুলো আমি আপলোড দিব না, একটা আপলোড দিব না, যা আপলোড দেওয়ার কাজ শেষ। এখন তোমরা ইচ্ছে মতো প্রশ্ন করতে পারো, ঠিক আছে। একদম ছোট ছোট প্রশ্নগুলাও তোমরা করতে পারবা, কোনো সমস্যা নাই। আর একটা ভিডিও আপলোড দেওয়া হবে না, সবগুলা জাস্ট তোমাদেরকে ড্রাইভে শেয়ার করে করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা রেজাল্ট পাইলাম, তো দেখি। তো এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। ওকে, তো আমরা দেখি এটা সঠিক উত্তর কোনটা। তো দেখো, একটা ইন্টারনেটের যে আমরা প্রথম যে পেজটা দেখলাম যে এটা হচ্ছে তোমাদের কলেজের হোম পেজ, যে কলেজের যে ওয়েবসাইটটা। তো কলেজের ওয়েবসাইটে ঢোকার পরে দেখো প্রথমে যে পৃষ্ঠাটা পাইছি এটাকে বলতেছি আমরা হোম পেজ বলতেছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হোম পেজ। তারপরে দেখো এই হোম পেজে ঢুকতে গেলে আমাদের কি প্রয়োজন? একটা ওয়েব ব্রাউজারের প্রয়োজন, কারণ আমরা তো ব্রাউজার ছাড়া তো আর আমরা কি করতে পারবো না, ওয়েবসাইটে ঢুকতে পারবো না। তাহলে আমাদের এই যে ব্রাউজারটা দরকার আছে। তারপরে হচ্ছে ইন্টারনেট হইলেই কিন্তু হচ্ছে। সার্চ ইঞ্জিন মানে কি? সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে জায়গা থেকে আমরা খোঁজাখুঁজি করি, ঠিক আছে। তো ধরো আমি যেমন গুগল, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে আমরা ওই তথ্যটা পাই। কিন্তু আমরা যদি একটা ওয়েবসাইট জানি, এই জন্য আর সার্চ ইঞ্জিনের প্রয়োজন পড়ে না, এটাকে খুঁজে বের করতে হয় না। আমরা শুধুমাত্র ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেটের সাহায্যেই একটা হোম পেজ দেখতে পারি। তো এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম পর্বের পোল। আচ্ছা, এরপরে দেখো আজকে আমরা একদম খুঁটিনাটি কিছু জিনিস শেখার চেষ্টা করব। আর যারা বুঝতে পারবা না অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া বুঝতে পারছি না, একটু রিপিট করেন। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা শুরু করছিলাম কি HTML দিয়ে। তো HTML মানে কি? HTML মানে হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে হাইপার টেক্সট মানে কি? তো যে টেক্সট গুলা ধরো লিঙ্ক আপ আকারে থাকে, যেমন আমি এখান থেকে বলি, যেমন এখানে আমি যদি ধরো একটা পেজ আমি ক্লিক করলাম, এই যে। আচ্ছা, তো এটা না, আমি ধরো একটা কলেজের ওয়েবসাইটটাতে একটু যাই। তো এখানে কলেজের ওয়েবসাইটে গেলাম। এখন এই হচ্ছে আমাদের প্রথম যে পৃষ্ঠাটা, এটা। তারপরে দেখো এটার সাথে আরেকটা পৃষ্ঠা আছে। নাই স্যার, এখন আসছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কি করলাম, এখানে কিন্তু প্রথম যে পৃষ্ঠাটা আছে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। তারপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো অপশন আছে, এখানে শিডিউল আছে, আমরা শিডিউল হচ্ছে আরেকটা পৃষ্ঠাতে গেলাম। তো দেখো এই ওয়েবসাইটটাতে অনেকগুলা পৃষ্ঠা কি আকারে আছে? লিঙ্ক আপ আকারে আছে। হ্যাঁ, একটার সাথে যদি একটা লিঙ্ক আপ আকারে না থাকতো তাহলে কিন্তু আমরা এই যে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই পৃষ্ঠাটা দেখতে পারতাম না, ঠিক আছে। হয়তোবা আমরা এখানে ক্লিক করলাম, চলে গেল ধরো ওই যে অন্য একটা জায়গাতে, তো এটা তো হইলো না। তো এটাকে বলা হয় হাইপার লিঙ্ক, অর্থাৎ একটার সাথে আরেকটা লিঙ্ক আপ থাকা, যেটা এটা হচ্ছে হাইপার লিঙ্ক।
যেমন এখানে যদি আমরা আরেকটু দেখি, এই যে এই চিত্রটা একটু দেখো, এটা হচ্ছে ধরো ইন্টারনেট আছে, এটা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের সাথে অনেকগুলা ওয়েবের যে পৃষ্ঠাগুলো আছে, এই ওয়েব পৃষ্ঠাগুলা কি থাকে, কানেক্টেড থাকে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। তো এইগুলাকে আমরা বলতেছি যেভাবে কানেক্টেড থাকে, ওই কানেক্ট যেভাবে থাকে ওইটাকে বলতেছি আমরা হাইপার লিংকের সাহায্যে কানেক্টেড থাকে। তো এই জন্য আমরা এই এইচটিএমএলটাকে বলতেছি একটা হাইপার টেক্সট। এটা হাইপার টেক্সট মানে যেটা একটার সাথে একটা লিংক আপ আকারে থাকে। আচ্ছা, তো হাইপার টেক্সট এটা বুঝলাম, হাইপার টেক্সট। তারপরে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরো এই এইচটিএমএল টা লেখার জন্য আমাদের কিছু ধরো নির্দিষ্ট নিয়ম মানতে হয়, এবং কিছু জিনিস যেমন আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করছি, ঠিক আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেট। তারপরে হচ্ছে বিভিন্ন আরো আমরা শিখবো, অ্যাট্রিবিউট শিখবো। তো এগুলো এখন আসি নাই। তো দেখো এই যে এইভাবে লিখতে হয়, এরা জোড়ায় জোড়ায় বসে বিভিন্ন নিয়ম কানুনের সাহায্যে আর নিয়ম কানুন ব্যবহার করি যে এইগুলা করতে যায়। তো এখন এইগুলা হচ্ছে আমাদের হাইপার মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলা এগুলা আসলে কম্পিউটার বুঝতে পারে, ঠিক আছে। এগুলা নর্মাল টেক্সটের মতো না। নর্মাল টেক্সট কোনগুলা, যেমন আমরা এখানে, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজটা, ঠিক আছে। এটা আমরা তৈরি করছি একটা ওয়েব পেজ, কিন্তু এই পেজের মধ্যে তুমি যদি রাইট বাটনে ক্লিক করে ওই যে ভিউ পেজ সোর্সে ক্লিক করো, তাহলে দেখবা এখানে কি চলে আসছে, এখানে দেখবা অনেকগুলা এই যে এইরকম হিবিজিবি আকারে ধরো ট্যাগ সম্মিলিত একটা পেজ চলে আসছে। তো এইগুলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলা এগুলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটা দেখতেছি, একটু আগে যেটা দেখছি আমরা আমরা যেটা দেখছি এটা হচ্ছে, দাঁড়াও আমি এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নর্মাল প্লেন টেক্সট, ঠিক আছে। আর এইগুলা হচ্ছে যে এইগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটা দেখতেছি এটা হলো প্লেন যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি মোটামুটি ধরো যে এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা কি, এটা মোটামুটি বুঝতে পারছি। কত পার্সেন্ট এটা বুঝতে পারছি আমরা, ধরো 20% বুঝতে পারছি। তো আজকে যদি তুমি 20% এই কথাটার মানে বুঝতে পারো, তাইলে তুমি ধরো তুমি তুমি মানে রাইট ট্র্যাকে আছো। এটা আসলে আহামরি কোনো কিছু না যে এটা আমার বুঝতেই হবে। তোমার সর্বোচ্চ প্রশ্ন আসবে কি, যে এইচটিএমএল মানে কি। তো এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার স্পেলিং গুলা সহ মনে রাখবা, কারণ দেখবা মার্কআপ স্পেলিংটা ভুল করে দিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকটা চারটা অপশন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জাস্ট স্পেলিং গুলা ভুল করে দিছে। যারা এডমিশন দিবা বিশেষ করে তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবা, যে যে মার্কআপের ক্ষেত্রে ওরা এরকম দিতে পারে যে এম ই আর কে ইউপি মার্কআপ এভাবে দিয়ে দিছে, তখন তো তুমি ধরা খাই যাবা, ঠিক আছে। এই জন্য ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এটি মূলত ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, ব্যবহৃত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এছাড়াও এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করা হয়। একটা ওয়েব পেজের মূল কাঠামো তৈরি করা হয়। তো কাঠামোটা কিভাবে তৈরি করছি দেখো, আমরাও কিন্তু একটা কাঠামো তৈরি করছি। এই যে এখানে জাস্ট দাঁড়াও এগুলো একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এই দেখো আমরাও কিন্তু একটা ওয়েব পেজের কি তৈরি করছি, একটা কাঠামো তৈরি করছি। যেখানে প্রথমে মাইসেলফ লেখা আছে, তারপরে এই যে প্যারাগ্রাফ গুলা প্যারা আকারে দেওয়া আছে, তারপরে এখানে মাঝখানে আবার লাইন ব্রেক করছে। তো এগুলাও কি একটা স্ট্রাকচার, একটা গঠন। আচ্ছা, তো এই জিনিসটা এখানে বলছে আর কি। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যে এইচটিএমএল দ্বারা আচ্ছা, এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহের মধ্যে রয়েছে কি, ট্যাগ, তারপরে হচ্ছে ট্যাগের সিনট্যাক্স এবং কাঠামো নকশা, লেআউট, তারপরে হচ্ছে ফরম্যাটিং, পরে হাইপার লিংক, টেবিল, এগুলা এগুলা আস্তে আস্তে আমরা বুঝবো, ঠিক আছে। আমরা আজকে শুধুমাত্র ট্যাগ কি জিনিস এটা শিখতে পারছি, তারপরে ট্যাগের সিনট্যাক্স কি এটা এখনো শিখি না, এটা আজকে শিখবো। আচ্ছা, তারপরে দেখো এইচটিএমএল এর ধারণাটা কে দিচ্ছেন,
এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা যে HTML এর ধারণা কে দিচ্ছেন, ওইটা অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? যে টিম বার্নার্স-লি, ঠিক আছে, টিম বার্নার্স-লি উনি হচ্ছে 1955 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু HTML টা তিনি আবিষ্কার করেন কখন? HTML টা তিনি 1990 সালে, এই যে দেখো 1990 সালে তিনি প্রথম কি করেন, এই যে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন, ঠিক আছে? এই জিনিসটা তো অনেকে এই দুইটা জিনিসের মধ্যে যে ভুলটা করে, উনার জন্মসাল দিয়ে দেয়, ধরো যে আবিষ্কার যখন করছে তখন, এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ করে ফেলে, এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? এবং এটা কখন তিনি তৈরি করছেন দেখো, এখানে হচ্ছে ওই যে 1990 সালে জেনেভার একটা কাজ করার সময় এই যে টিম বার্নার্স-লি কি করছেন, এই যে সর্বপ্রথম HTML যে ল্যাঙ্গুয়েজটা এটা আবিষ্কার করেন। এটা সুবিধা হচ্ছে এটা এই যে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং অ্যানিমেশন সুন্দরভাবে সাজাতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। আর এটা আসলে প্রকৃতপক্ষে একটা প্রোগ্রামিং ভাষা নয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে HTML কি একটি প্রোগ্রামিং ভাষা, এটা অবশ্যই না, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই ছোট ছোট ধরো এমসিকিউ গুলা কিন্তু আমাদেরকে ধরো অনেক সময় যে কনফিউশনে ফেলে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখবা, যারা এডমিশন দিবা বিশেষ করে তারা, এই যে দেখো 1997 সালের জানুয়ারি মাসে HTML 3.2 ও 21 সালের ডিসেম্বর মাসে HTML 4.00 ভার্সন বাজারে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আসলে আসবে না, না আসার সম্ভাবনা বেশি, আসবে না এটা বলি না, না আসার সম্ভাবনা বেশি, যে এটা এই কত সালে কোন ভার্সন আসছে না আসছে তোমাদের এখান থেকে যেটা, আচ্ছা এটা একটু জেনে রাখবা আর কি, যে তারপরে হচ্ছে আরেকটা ভার্সন হচ্ছে HTML 5.2। তো এই যে এইগুলা বিভিন্ন সময় বিভিন্ন ভার্সন গুলো আসছে, এগুলা জাস্ট একটু জান থাকতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা, এটা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম কোনটা, ওয়েট, আচ্ছা এই যে এখানে আছে, ঠিক আছে, এখানে একটু পরে আসতেছি আমরা তাইলে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে যারা একাডেমিক পড়তেছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে HTML এর সুবিধা অসুবিধা, বা এইগুলা সৃজনশীলে আসে, ঠিক আছে? এগুলা একটু জাস্ট মনে রাখবা, এগুলা সৃজনশীলে আসে। যেমন HTML এর সুবিধাটা কি, তারপরে হচ্ছে HTML এর অসুবিধা কি। তো HTML এর সুবিধা এক নাম্বার হচ্ছে যে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন কি টেকনোলজি। এই কথাটার মানে বুঝতে পারো নাই, দাগায় রাখো যে এটা বুঝতে পারি নাই, সমস্যা নাই। তারপরে সর্বব্যাপী ব্যবহার করা হয়, তো সর্বব্যাপী ব্যবহার করা হয় এটা তো আমার বোঝানোর কোনো কিছু নাই। HTML অর্থাৎ একটা ওয়েব ডিজাইন করার জন্য, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য সব জায়গায় HTML ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। তারপরে হচ্ছে অধিকাংশ ব্রাউজার এটা কি করে, সাপোর্ট করে। অর্থাৎ অধিকাংশ ব্রাউজার বলতে কি, অপেরা মিনি, ক্রোম ব্রাউজার যেগুলো আছে, আমরা মজিলা ফায়ারফক্স, সবগুলা ব্রাউজারই কি করে, এগুলা সাপোর্ট করে। না হয়তো ধরো তোমার যে কন্টেন্ট গুলা লিখছো, এই লেখাগুলা দেখা যাইতো না, ঠিক না? তারপরে এইগুলা জাস্ট এখান থেকে একটু পড়বা। তারপরে হচ্ছে এগুলা অনেক এক দুইটা হয়তো বা এখান থেকে বুঝতে নাও পারো, ঠিক আছে? দরকার নাই, এগুলা জাস্ট দাগায় রাখবা। এবং অসুবিধা কি আছে, অসুবিধাগুলো একটু দেখে নিবা, জাস্ট এটা। তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস, কনফিউশনিং একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট উভয় ধরো প্রোগ্রামের জন্য, এডমিশন এবং একাডেমিক। এটা একটু মনে রাখবা যে আমরা HTML ট্যাগ এবং সিনট্যাক্স যেটা আছে, এই দুইটার মধ্যে আমরা আসলে একটু ধরো প্যাচ খাই জিনিসটা, ঠিক আছে? এটা একটু ভালোভাবে মনে রাখবা। দেখো, যে কোনো ভাষার প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা প্রোগ্রাম রচনা করে, ঠিক আছে? ওইসব নিয়ম নীতিকে বলা হয় সিনট্যাক্স। আর এখানে HTML ট্যাগ কোনগুলা, দেখো বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML ডকুমেন্ট তৈরি হয়। HTML ভাষায় ব্যবহৃত ডকুমেন্টকে
এইচটিএমএল ভাষায় ব্যবহৃত ট্যাগকে মূলত এইচটিএমএল ট্যাগ বলা হয়। সোজা ভাষায় এই যে এইগুলা হচ্ছে এক একটা ট্যাগ। যেমন ধরো আমরা এখানে ব্র্যাক ট্যাগ ব্যবহার করছি, ব্র্যাক ট্যাগ। তারপরে ধরো আমরা এই যে এইগুলা হচ্ছে কি, এইগুলা হচ্ছে এক একটা ট্যাগ। অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যা লিখবা এইগুলা হচ্ছে কি এক একটা ট্যাগ। জাস্ট এটা একটু মনে রাখবা। তাহলে সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স জিনিসটা হচ্ছে ওই ট্যাগ গুলা লেখার একটা নিয়ম। মানে সিনট্যাক্স হচ্ছে নিয়ম, আর ট্যাগ তো ট্যাগই। ট্যাগ তো তুমি এখান থেকে বুঝতেই পারতেছো। যেমন আমরা এখানে গতদিন কি লিখছিলাম, যেমন একটা বিগ ট্যাগ লিখছিলাম, বিআইজি বিগ। হ্যাঁ, বিগ ট্যাগ শুরু করছি, তারপরে দেখো আমরা বিগ ট্যাগটা কি করছিলাম, শেষ করছিলাম। জাস্ট একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখো আমরা বিগ ট্যাগটা কি করছিলাম, বিগ ট্যাগটা শুরু করছিলাম আর কি শেষ করছিলাম। আচ্ছা, তো এইগুলাকে বলতেছি আমরা ট্যাগ, এইগুলাকে বলতেছি ট্যাগ। এবং মাঝখানে লিখি, ধরো আমি আমার নাম লিখলাম, তার মানে এটা কি বড় হবে। আচ্ছা, তো এইগুলো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যা লিখবো এগুলা হচ্ছে ট্যাগ। আর সিনট্যাক্স হচ্ছে এই ট্যাগ গুলা লিখার নিয়ম। কেমন নিয়ম? যেমন আমরা এরকম লিখছি, প্রথমে কি করতে হয়, নিয়মটা হচ্ছে প্রথমে ওপেনিং ট্যাগ দিতে হয়, তারপরে মাঝখানে কন্টেন্ট রাখতে হয়, তারপরে হচ্ছে ট্যাগটা ক্লোজ করতে হয়। এই যে একটা নিয়ম, এটাকে বলা হয় সিনট্যাক্স। আর ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে এইগুলা হচ্ছে ট্যাগ। এইটা নিয়ে কারো কনফিউশন আছে কিনা একটু বলবা। কনফিউশন থাকলে হাত উঠাও। নিয়ম, নিয়ম হচ্ছে সিনট্যাক্স। আর আর হচ্ছে তোমার কি এইচটিএমএল। তো এইচটিএমএল ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কি এইচটিএমএল ট্যাগ। জাস্ট এটা একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে এইচটিএমএল এর একটা বৈশিষ্ট্য কি জানো? এইচটিএমএল এর কয়েকটা বৈশিষ্ট্য আছে, জাস্ট এখান থেকে একটু পড়ি। যে এখানে এইগুলাকে আসলে অনেক ভাবে বলা যায়। যেমন এই বইয়েতে বলছে কি যে কৌণিক ব্র্যাকেট, এই যে কৌণিক ব্র্যাকেট। আবার তোমাদের যে এখনকার যে বোর্ড বইটা ওইটাতে বলছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। মানে এগুলা বিভিন্ন ভাবে বলা যায়, সমস্যা নাই। এটা থেকে আমরা এখানে একটু আগেই অনেকেই ভুল করছো, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় শেষ ট্যাগ বা এন্ডিং ট্যাগ। তারপরে হচ্ছে শেষ ট্যাগের মধ্যে কি থাকে, একটা স্ল্যাশ চিহ্ন থাকে। এই যে ছোট ছোট এমসিকিউ এর মধ্যে এগুলা দিয়ে দিবে, ঠিক আছে? এগুলা তোমাদেরকে কিন্তু অনেক সময় কনফিউশনে ফেলে দেয়। যেমন হচ্ছে এই যে এটার মধ্যে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, এবং এখানে একটা স্ল্যাশ চিহ্ন আছে। আচ্ছা, এখন যে জিনিসটা যারা এডমিশন তারা এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবা, যে এইখানকার যে টপিকটা আছে, এইচটিএমএল এর ট্যাগ গুলো কেস সেনসিটিভ নয়। এই কথাটার মানে কি, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে তোমাদের। যে এইচটিএমএল ট্যাগ গুলো কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ বলতে, ধরো তুমি এখানে ট্যাগ গুলা লেখার সময় একটু খেয়াল করো, যে উপরে একটা ট্যাগ লিখছো, এটার মধ্যে কি করছো, এইচটিএমএল লিখছো, সবগুলা কিন্তু স্মল লেটারে লিখছো, ঠিক আছে? এইচটিএমএল এটা স্মল লেটারে লিখছো। ওকে, তো কেস সেনসিটিভ মানে হচ্ছে, সেনসিটিভ মানে তো বুঝো যে এটা এটা খুব স্পর্শকাতর হবে, মানে এটাকে যদি উল্টাপাল্টা করে লিখো তাহলে এটা হবে না। বাট এখানে বলছে যে না, এটা কেস সেনসিটিভ নয়। তুমি ইচ্ছে করলে এটা ক্যাপিটাল লেটারও লিখতে পারো, আবার স্মল লেটারেও লিখতে পারো, ঠিক আছে? এই যে এখানে এটাই বলছে যে ট্যাগ লেখার সময় বড় হাতের অক্ষর অথবা ছোট হাতের অক্ষর তোমরা কি করতে পারো, ব্যবহার করতে পারো, ঠিক আছে? কিন্তু এই যে দেখো ওয়ার্ল্ড ব্যাপী কি করে, এটা এই যে ওয়ার্ল্ড ব্যাপী ওইটা স্মল লেটারেই ইউজ করে, যেমন এইচটিএমএল। অর্থাৎ শুধুমাত্র ট্যাগের ভিতরে যে লেখাগুলো আছে এটা ছোট হাতের লিখতে হয়। আর এই যে এটা কে দিছে, দেখো এখান থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে এডমিশনের ক্ষেত্রে, যে তবে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই যে কনসোর্টিয়াম, ঠিক আছে? এই যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এর পরামর্শ হলো এইচটিএমএল এর জন্য ছোট হাতের অক্ষর ব্যবহার করা। তো এই যে এই জায়গা থেকে তুমি জাস্ট এখান থেকে একটু এটা একটু মনে রাখবা, যে W3C, W3C এটার মানে কি? এটার মানে হচ্ছে
এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এখানে লিখছে কনসোর্টিয়াম, ঠিক আছে এটা। তাহলে তোমরা এখান থেকে জাস্ট এটা একটু দাগায় রাখো, আমি অবশ্যই স্ক্রিনশট দিতেছি, তারপরেও তোমরা কি করবা এটা একটু দাগায় রাখতে পারো বা লিখে রাখতে পারো যে এটা মানে কি, এটা এমসিকিউ দিতে পারে। আচ্ছা, তো এটা ছিল আমাদের মোটামুটি একটা প্রাথমিক ধারণা। আচ্ছা, তারপরে দেখো এই যে এইচটিএমএল ট্যাগের প্রকারভেদগুলা। আচ্ছা, এইচটিএমএল আচ্ছা প্রকারভেদ যাওয়ার আগে আমি একটা কথা বলি, যে যারা এই যে ধরো এডমিশনের জন্যই পড়তেছো অথবা ধরো একাডেমিকের জন্যই পড়তেছো, তোমাদের আইসিটি সাবজেক্টটা হচ্ছে তোমাদের এডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে বা একাডেমিকের ক্ষেত্রে কাজে লাগতেছে, এই জন্যই তো তোমরা পড়তে আসছো। এখন আমি তোমাদেরকে এই প্রোগ্রামটা এমন ভাবে সাজাইছি যাতে করে ধরো তোমার আদার্স যে পড়াশোনাগুলো আছে, যেমন যারা এডমিশন তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে খুবই ব্যস্ত, আবার যারা একাডেমিকে আছো তারাও কি করতেছো, তারাও ওই যে অন্যান্য সাবজেক্ট নিয়ে ব্যস্ত। তো এটা আসলে কমন জিনিস, আমরা যারা সায়েন্সে পড়ি আমাদের এই জিনিসটা কমন। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই প্রোগ্রামটা এমন ভাবেই সাজাইছি যেন তোমরা যদি ক্লাসগুলা ঠিকঠাক মতো করতে পারো, তাইলে যেন তোমাদের এক্সট্রা আর বাসায় আহামরি পড়তে না হয়। তো এই জন্য তোমরা কি করবা, ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, যাতে করে ধরো অন্যান্য সাবজেক্ট গুলা বাসায় সময় দিতে পারো। আর এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় থাকবে, এই 1-1.5 ঘন্টা এবং বাসায় ধরো তুমি হয়তো বা 40 মিনিট পড়লেই যেন মোটামুটি তোমার একটা ভালো একটা আউটপুট পাইতে পারো। তো এইভাবেই আমি আসলে টোটাল প্যাকেজটা তোমাদের জন্য সাজাইছি। তো তোমরা কি করবা, ক্লাসে জয়েন করবা এবং ক্লাসের যে ছোটখাটো যে পোল গুলা দেই এইগুলাতে অংশগ্রহণ করবা, তাহলে দেখবা যে তোমার মানে প্রেসারটা কম আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আবার শুরু করি আমরা। স্যার আপনি কোন বই ইউজ করেন? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমি ইউজ করতেছি যে অক্ষরপত্রের যে বইটা, বাট এখন তোমরা কিন্তু সবাই যে মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করো, তো আসলে একটা বই ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই। আর যারা নতুন অর্থাৎ এই 2022 সালের পরীক্ষার্থী, তাদের তো বোর্ড বই আছে, তো বোর্ড বই যখন তোমরা পড়বা, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমাদের একটা ওয়ার্ড তোমরা পারতেছো না এমনটা পাইবা না, একদম গ্যারান্টি। তো জাস্ট তোমরা এইটা খুব ভালোভাবে পড়ার এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে দেখবা যে তুমি অনেক কিছু পারতেছো। ওকে, তো সবাই একটু মিউট করে রাখবা। আচ্ছা, তারপরে দেখো এই যে এইচটিএমএল ট্যাগের প্রকারভেদ। তো এই যে প্রকারভেদ থেকে অনেক সময় প্রশ্ন আসে, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ কিন্তু আমরা আগে পড়ছিলাম, কি পড়ছে, যে একটা ট্যাগ কিন্তু দেখছিলাম ওই যে ব্রেক ট্যাগ। কে যেন প্রশ্ন করছিলা যে ব্রেক ট্যাগের ক্ষেত্রে কেন আমি ক্লোজিং ট্যাগ দেই নাই, এই যে আমি ক্লোজিং প্রশ্ন করছি। ট্যাগটা, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এখান থেকে আমরা এই যে ব্রেক ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, অর্থাৎ যে ট্যাগের কি নাই, ওই যে কন্টেন্ট নাই। দেখো এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট থাকতে হইলে অবশ্যই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কোনো কিছু থাকতে হয়, মাঝখানের অংশটাকেই তো বলতেছি কন্টেন্ট, ঠিক আছে। তো এই জন্য এটাকে বলা হয় আসলে এমটি ট্যাগ, এটার কোনো নির্দিষ্ট কন্টেন্ট নাই। কিন্তু ওই যে অন্যান্য যে ট্যাগ গুলো আছে এগুলার ক্ষেত্রে কি আছে, ওই যে কন্টেন্ট আছে, তো এটা এই জন্য বলা হয় এটাকে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। তাহলে এইচটিএমএল ট্যাগ কত ধরনের এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন এই এমটি ট্যাগ লিখারও কিছু বৈশিষ্ট্য আছে। নরমালি আমরা ট্যাগ গুলা কিভাবে লিখি, যেমন এখানে লিখি এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল লিখলাম। তারপরে ক্লোজিং ট্যাগটা আমরা লিখি এইভাবে যে এখানে একটা স্ল্যাশ দেই, তারপরে লিখি আমরা এইচটিএমএল। ওকে, এইচটিএমএল। আচ্ছা, এখন এমটি ট্যাগ গুলা কিভাবে লিখছিলাম, গতদিন কিভাবে লিখছিলাম, গতদিন কিন্তু এই যে শুধুমাত্র বিআর মানে যে ব্রেক ট্যাগ, এখানে শুধুমাত্র এইভাবে লিখছিলাম, একটু বিষয়টা ভালোভাবে খেয়াল করবা। কিন্তু এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে ওইটা আমি একটু মার্ক করি, যে ফাঁকা বা এমটি ট্যাগ, আচ্ছা যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ ট্যাগ নেই, তাদেরকে বলা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। ডকুমেন্ট ফরম্যাটিং এর জন্য, আচ্ছা ডকুমেন্ট ফরম্যাটিং এর জন্য, এটা কথাটার মানে একটু পরে বলতেছি, ডকুমেন্ট ফরম্যাটিং এর জন্য এমটি ট্যাগ এর ব্যবহার করা হয়। যেমন এখানে ব্রেক ট্যাগ আছে, তারপরে হচ্ছে এখানে হার্ফ ট্যাগ আছে, এইচআর এটাও আমরা দেখব। তারপরে হচ্ছে ইমেজ ট্যাগ, তো আমরা এই যে ব্রেক ট্যাগ এর ব্যবহার দেখছি এবং
হার্ফ ট্যাগ এবং ইমেজ ট্যাগ এখনো দেখি নাই। তোমরা খাতার সাইডে লিখে রাখো যে এটা এখনো দেখি নাই, এটা হয়তো বা পরে আমাকে প্রশ্ন করবা। আচ্ছা, তারপরে হচ্ছে লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, তারপরে এখানে হরাইজন্টাল লাইনের জন্য আমরা এইচআর ব্যবহার করি। এগুলো পরে দেখবো, আমরা প্র্যাকটিক্যাল দেখবো, এগুলো আমরা এখন আর দরকার নেই। আচ্ছা, আমার এখান থেকে যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইতেছি সেটা হচ্ছে HTML এর দেখো কিছু সংস্করণ বলতে এই যে বিভিন্ন ধরনের ভার্সন ইউজ করে, যে সফটওয়্যার গুলা ভার্সন নিয়ে আসে, 3 ভার্সন, তারপরে 4 ভার্সন, 5 ভার্সন, এগুলা এই ভার্সন গুলাতে ওই যে দেখো অনেকে এন্ড ট্যাগ এলিমেন্টকে অবশ্যই এন্ড ট্যাগ দিতে হয়। তাই সব দিক চিন্তা করে দেখো এইগুলোর মধ্যে প্রত্যেকটা ট্যাগের মধ্যে আসলে একটা ওপেনিং ট্যাগ এবং একটা শেষ ট্যাগ দেওয়া উচিত। কিন্তু দেখো এমটি ট্যাগের ক্ষেত্রে আমরা কি করি না, আমরা যে শেষ ট্যাগটা দেই না। তো সব দিক বিবেচনা করে কি করা হয়েছে যে দেখো যেন ধরো এই এমটি ট্যাগও আসলে মাইন্ড না করে, এজন্য এইভাবে লেখা হয় যে এই যে দেখো ব্রেক ট্যাগটা, না সরি, যে শুধু এমটি ট্যাগ গুলো এইভাবে লেখা হয়। অর্থাৎ এর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা গতদিন কিন্তু এইভাবে লিখছিলাম বিআর ব্রেক ট্যাগ, কিন্তু এখন বলতেছে এটা ভালো হয় যদি তুমি ওইটা শেষের দিকে একটা স্ল্যাশ চিহ্ন দাও, না দিলেও কিন্তু সমস্যা নাই, এখানে স্পষ্ট বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে যেগুলা এমটি ট্যাগ সেগুলার ক্ষেত্রে তুমি শেষে একটা স্ল্যাশ দিতে পারো। আবার অনেকে কি করে অন্যান্য ট্যাগ গুলার মধ্যে শেষে দিয়ে দেয়, যেমন ধরো এখানে HTML লিখলা, তারপরে আবার যখন এটা তুমি ক্লোজ করবা HTML লিখছো, এটার পরে আবার স্ল্যাশ দিয়ে দেয়। এই ক্ষেত্রে কিন্তু তুমি এই কাজ করতে পারবা না, শুধুমাত্র এমটি ট্যাগের ক্ষেত্রে তুমি পিছনে দিবা। আর বাকিগুলার ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমার সামনে দিতে হবে। ঠিক আছে, এটা দেয়া যাবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এগুলা থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন চলে আসে। আর যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে ব্রেক ট্যাগ মানে কি, এই যে ব্রেক ট্যাগ মানে হচ্ছে লাইন ব্রেক দেওয়ার জন্য, তারপরে যে হরাইজন্টাল, তারপরে হচ্ছে ইমেজ, এই দুইটা দরকার নাই এখন জানার, জাস্ট মনে রাখো যেগুলো হচ্ছে এমটি ট্যাগ ব্যবহার দেখে তারপরে আমরা এখান থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে, তো এই টপিক নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে কিনা বলো তো? আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলা মোটামুটি বুঝতে পারছো। ঠিক আছে, এই জিনিসগুলো আশা করি পারবা। আর এখান থেকে জাস্ট একটা ব্লক করে দিয়ে একটা পোরশন, এটা তোমরা পিডিএফ থেকে পড়বা। যেগুলো ধরো তোমাদেরকে ধরো ইয়ে করে দিব, মার্ক করে দিব, ওইগুলো পড়লেই হবে আপাতত। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট এই পর্যন্ত এইটুক পড়বা, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, ডান। তো এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে একদমই ফ্র্যাঙ্কলি বলো যে ভাইয়া বুঝতে পারি নাই, আবার ওই টপিকটা একটু রিপিট করেন। ওকে, তাইলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাইলে আমরা আরো একটা দুইটা পোল দেখি তাইলে। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার দিবা, সবাই একটু অংশগ্রহণ করবা। হ্যাঁ, এটার অ্যান্সার দাও। ওয়াও, সবাই সঠিক উত্তর দিতেছে, ভালো লাগতেছে দেখে। আসলে কে সঠিক উত্তর ভুল দিতেছে এটা দেখতেছি না, মানে দেখতেছি এত জনে সাবমিট করতেছে। ঠিক আছে, সবাই সবাই অংশগ্রহণ করো, সবাই। পারলেও সমস্যা সমস্যা নেই, পারলে তো ভালোই, না পারলেও সমস্যা নেই, সবাই অংশগ্রহণ করো, ভুল হইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম শেষ। তো এখান থেকে দেখো আমরা রেজাল্ট একটু দেখি কতজনে আমরা সঠিক উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো দেখতে পারছো
এখন আমরা কিন্তু এই যে HTML ট্যাগের মধ্যে আমি এটা দ্বারা স্টপ করে দিই। হ্যাঁ, HTML এ একটি লাইন ফাঁকা তৈরি করার জন্য মানে কোন ট্যাগ দ্বারা ব্যবহার করা হয়, মানে এখানে বলছে আর কি যে কোন ট্যাগ ব্যবহার করি। তা আমরা দেখো এই জায়গাতে আমরা কি করছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই যে দেখো এটা, এই যে এখানে আমরা কোথায় যেন ব্রেক ট্যাগ ব্যবহার করছিলাম, হ্যাঁ এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে আমরা কি করছিলাম, ব্রেক ট্যাগ ব্যবহার করছিলাম, এই যে এই জায়গাটাতে। তো এটা কেন করছিলাম বলতো, জাস্ট এই যে স্কুলের পরে দেখো আমরা এখান থেকে একটু মার্ক করে দেই, ঠিক আছে, এই যে স্কুলের পরে একটা ফাঁকা জায়গা তৈরি করার জন্য, ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা একটা ব্রেক ট্যাগ ব্যবহার করছিলাম। তো এটা এখন তোমরা বুঝতেই পারছো এটা সঠিক আনসার কোনটা হবে। তো এটা সঠিক আনসার হচ্ছে এই যে তোমরা যেটা সবাই আনসার করছো সেটাই, আমি এটা একটু অফ করে দিই, হ্যাঁ এটার আনসার হচ্ছে এই যে ব্রেক ট্যাগ। ওকে, জাস্ট এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা তারপরে দেখো নেক্সট হচ্ছে এটা, সবাই এটাতে, আচ্ছা এটা তো স্ট্যাটিক ওয়েবসাইট, আচ্ছা ঠিক আছে এটা ধরো আনসার করো, এটা সমস্যা নেই, সবাই এটার মধ্যে আনসার করো। আমার কাছে প্রশ্ন আসে নাই। আচ্ছা এটা অনেকের কাছে হয়তো বা একটু কঠিন মনে হইতে পারে, বাট অ্যান্সার করো, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তো এই যে দেখো আমরা এখানে সবাই সঠিক আনসার দিছো, বুঝলাম না সবাই পারলা, আমি তো ভাবলাম এটার মধ্যে কনফিউশনে পড়ে যাবা তোমরা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আরেকটা দিব আমি, ওকে এটা বলো তো, এটা আনসার কি হতে পারে, আচ্ছা এটার আনসার দাও সবাই। স্যার আমার এখান থেকে পোল চলে গেছে। এটা টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে নেক্সটটাতে ট্রাই করবা, ঠিক আছে। আমি উত্তরটা বলি। আচ্ছা উত্তর বলতে হবে না, তুমি ইয়ে করে দিবা, পরেরটাতে ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে দেখো নেক্সট হচ্ছে এটি হচ্ছে এখনকার জন্য লাস্ট। সবাই অংশগ্রহণ করো, আর 10 সেকেন্ড আছে।
ওকে, টাইম আপ। ওকে, তো এখান থেকে আসলে তোমরা অ্যান্সারটা দেখতে পারছো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যাব, দেখো। ওকে, তো এরপরে দেখো আমরা পরের টপিকটাতে যাব। তো পরের টপিকে তোমরা নিশ্চয়ই গুগল ড্রাইভ থেকে যে শিট গুলা ডাউনলোড করছিলা, ঠিক আছে? গুগল ড্রাইভ থেকে যারা শিট গুলা ডাউনলোড করো নাই, তোমরা কি করবা? ড্রাইভ থেকে শিট গুলা ডাউনলোড করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এরকম আর কি শিট গুলা পাইবা তোমরা সবাই। আমি একটু দেখাই। এই যে এরকম দেখবা যে শিট গুলা আছে, ঠিক আছে? ড্রাইভের মধ্যে আপলোড করা আছে। ওই যে প্রথম যে ভিডিওটা আছে না, এই যে প্রথম ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে দেখবা ড্রাইভ আপলোড করা আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিবা। এটা অফলাইনে থাকলে হয়তো বা তোমাদেরকে সবাইকে এই শিট গুলা আমি দিয়ে দিতাম। তো যদি সুযোগ হয় তাহলে সবাইকে প্রিন্ট করে ওই শিট গুলা দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, এটা জাস্ট এখান থেকেও আমরা একটু দেখি। এই যে দেখো, এগুলা এখন সবগুলা তোমরা পারতেছো। এখানে প্রথম যে বিষয়টা বলছে এটা হচ্ছে, এই যে দেখো, HTML এর স্ট্রাকচার। আমরা সবাই স্ট্রাকচার লিখতে পারি HTML এর। কিভাবে লিখতে হয়? প্রথমে যে এগুলার ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ লিখলা। তারপরে হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেডের অংশ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বডির অংশ। এই যে এতটুকু হচ্ছে বডির অংশ। এবং বডির ভিতরে বা দুইটা ট্যাগের মাঝখানে অবশ্যই কি থাকবে? ওয়েব পেজের কন্টেন্ট থাকবে। আর হেডের ভিতরে কি থাকবে? হেডের ভিতরে থাকে টাইটেল। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটাকে বলতেছি আমরা ওপেনিং ট্যাগ, আর এটাকে বলতেছি আমরা ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এই জিনিসটা আমরা পারি। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আবার দেখি। এই যে দেখো, একটা ওয়েব পেজ দেখাইছিলাম তোমাদেরকে ওই যে গতদিন আমার প্রোফাইলের। তো এই জায়গাতে যেটা থাকবে এটাকে বলি কি? এটাকে বলা হয় টাইটেল বা যে ওয়েব পেজের শিরোনাম। আর এই যে এই জায়গাটাতে দেখো, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় আসলে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বার মানে বুঝো? ধরো আমরা যখন কোনো কিছু যে সার্চ করি, যেমন অপেরা মিনিতে ঢুকলাম, ঢুকার পরে বা ক্রোম ব্রাউজারে ঢুকলাম, ঢুকে যে এই একটা জায়গাতে আমরা ক্লিক করে সার্চ করি না, কোনো কিছু টাইপ করি না। যেমন ধরো আমাদের কলেজের ওয়েবসাইটটা, এই যে জায়গাটাকে আমি একটু দেখাই, এটাকে বলা হয় আসলে অ্যাড্রেস বার। ওকে, দাঁড়াও, এই যে এই জায়গাটাকে বলতেছি আমরা অ্যাড্রেস বার। এই যে এই জায়গাটাকে, ওকে, এটাকে বলি আমরা অ্যাড্রেস বার। এই জায়গাতে আসলে আমরা কোনো কিছু লিখি, তো জাস্ট এটা একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে, ওকে, এগুলা পারবা। আচ্ছা, এখন এইগুলো আমরা এখন বোঝার চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে আসলে এগুলা কাজ করে। আচ্ছা, গত ক্লাসে আমরা এই যে প্রথমটা দেখছিলাম যে একটা পেজের মধ্যে আসলে কিভাবে লিখতে হয়। যেমন ধরো এই যে উপরে যে জায়গাটা আছে, এই যে এই টাইটেল লিখা আমরা পারি, কিভাবে টাইটেল লিখতে হয়। তারপরে ধরো ওয়েব পেজের ভিতরে আসলে কন্টেন্ট লেখার জন্য কিভাবে লিখতে হয়, এটাও কিন্তু আমরা জানি। এখন যে বিষয়টা নিয়ে কাজ করব, এটা দেখো বিভিন্ন ভাবে আমরা লেখাগুলা ডিজাইন করতে থাকবো। ডিজাইন করতে থাকবো বলতে ধরো এই যে দেখো এখানে একটা লেখা আছে, জাস্ট একদম সিম্পল লেখা। এটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি। এই যে এখান থেকে বাঁ দিকে দেখো প্যারাগ্রাফ ট্যাগের যে ব্যবহারটা আছে, এই যে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার। তারপরে হচ্ছে এখান থেকে যেগুলো আমাদের কঠিন মনে হবে এগুলো আমরা আবার করব আর কি, আজকে প্র্যাকটিক্যাল দেখবো। যে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার আমরা জানি, আমরা গতদিন প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার কিন্তু দেখছি এটা, ঠিক আছে? যে এটা আমরা জানি প্যারাগ্রাফ, তো জাস্ট এখান থেকে আমরা এইভাবে লিখবো। তারপর ব্র্যাক ট্যাগের ব্যবহারটাও কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? ব্র্যাক ট্যাগের ব্যবহারটাও আমরা পারি। তারপরে হচ্ছে ধরো এখানে যে বিগ ট্যাগ যেটা আছে এটার ব্যবহারটাও আমরা জানি। তোমরা যে কাজটা করবা, এটা হোমওয়ার্ক থাকবে, স্মল ট্যাগটা ব্যবহার করে দেখবা এটার আউটপুটটা কেমন আসে, ঠিক আছে? ঠিক আছে, এটা স্মল ট্যাগটা দেখবা। তারপরে হচ্ছে ইটালিক, ইটালিক ট্যাগটা ইউজ করে দেখবা, একটা লেখার সামনে পিছনে ইটালিক ট্যাগ ব্যবহার করবা, তারপরে দেখবা কিরকম কিরকম আসে। তারপরে হচ্ছে যে আন্ডারলাইন, আন্ডারলাইন মানে হচ্ছে ইউ, আন্ডারলাইন মানে হচ্ছে ইউ, এই যে এখানে আন্ডারলাইন বোঝানো হয়েছে, এখানে লেখা আছে, ঠিক আছে? তো আমরা এইগুলা দেখবো, আন্ডারলাইন। তারপরে হচ্ছে এখানে বোল্ড, বোল্ড তো আমরা দেখছি। তারপর এখানে এই যে এইগুলা কি, এখান থেকে এই সবগুলা দেখি, যেহেতু এইগুলা আমরা একটু দেখে ফেলি কিভাবে আসলে করতে হয়। আচ্ছা, তো প্রথমে
আমরা যে কাজটা করব, ধরো একটা সিম্পল লেখা লিখি এখান থেকে। আচ্ছা, এগুলা একটু মুছে ফেলবো আমরা, কারণ এগুলো এখন আর আপাতত আমাদের দরকার নেই। ওকে, তো ধরো এখানে টাইটেল থাক, আর বডির ভিতরে যা আছে সবগুলা ধরো আমি মুছে ফেলতেছি। বডির ভিতরে যা আছে সবগুলা মুছে ফেলি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথম যে বেসিক যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আমরা লিখছি। তো এটাকে সেভ করে রিফ্রেশ করি, দেখি কোনো কিছু আছে কিনা। এই যে দেখো, পেজে কোনো কিছুই নাই কিন্তু। কেন নাই? কারণ বডির মধ্যে আমি কোনো কিছু লিখি নাই এখনো। এখন ধরো আমি আমার নাম লিখবো, তো আমি লিখতেছি আমার নাম লিখলাম। লিখার পরে জাস্ট আমরা এখানে সেভ দিলাম। সেভ দিয়ে ধরো রিফ্রেশ করি, দেখো এখানে এই যে পেজে কিন্তু চলে আসছে নামটা। এখন এটাকে আমরা কি করব বলতো, এখানে যে ব্যবহারগুলো আছে এটা আমরা প্রথমে ধরো বোল্ড করি। এই যে এখানে বোল্ড করতে বলছে, আমরা জাস্ট একটু বোল্ড করে দেখি কি অবস্থা হয়। বোল্ড, তারপর হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট বোল্ড করব এটা। তো বোল্ড করতে হলে আমরা বি ট্যাগ ব্যবহার করি। বোল্ড করতে হলে আমরা বি ট্যাগটা ব্যবহার করি। এগুলো হচ্ছে ট্যাগ। আর এটার পিছনে কি করব, পিছনে বোল্ড ট্যাগটা ক্লোজ করলাম। ঠিক আছে, এটা। তারপরে দেখো পেজটা একটু রিফ্রেশ করি। আচ্ছা, এগুলো অনেকগুলা চলে আসছে, বুঝছো? এগুলো আমার আগে থেকে, এগুলো একটু কেটে দিই। আচ্ছা, ওকে। তো এখন আমি এটা পেজটা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। Right. এই দেখো, লেখাটা কিন্তু এখন বোল্ড হয়ে গেছে। এখন আমি ধরো এটাকে চাচ্ছিলাম কি, একটা ধরো আন্ডারলাইন করব। তা আন্ডারলাইন করতে গেলে আমরা কি করবো, এটা সামনেই দিয়ে দিই। তোমরা যে কোনো জায়গায় দিতে পারো। তো আমরা আন্ডারলাইন বলতে এখানে আমরা ইউ দিব, ইউ। তারপরে হচ্ছে এখানে দিবা, এখানে যারা, এখানে হচ্ছে ইউ, ইউ দিয়ে জাস্ট এখান থেকে কি করবা, আন্ডারলাইন করে দাও। এই যে দেখো, লেখাটার মধ্যে কি হয়েছে, একটা আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আন্ডারলাইন মানে কি, আন্ডারলাইন মানে হচ্ছে আন্ডারলাইন ট্যাগটা কিভাবে দিতে হয়, ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। জাস্ট এটা একটু মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, আর যারা একাডেমিক পড়তেছো তারা এক্সপেরিমেন্ট করবা যে কিভাবে আসলে এটা কাজ করতেছে না করতেছে। যেমন ধরো এখানে আন্ডারলাইনের জায়গায় তুমি যদি অন্য কোনো কিছু লিখো, তাহলে তো কি হবে, সর্বোচ্চ ভুল হবে। আর ভুল হইলে তো সমস্যা নাই, তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে ভুল লিখছি। তুমি টাইপ করে করে এক্সপেরিমেন্ট করবা যে তাহলে দেখি এই ট্যাগটা এইভাবে লিখে কি হয়। তোমার তো আর এখানে কেউ তোমাকে শাস্তি দিতেছে না। তার মানে তোমরা কি করবা, এক্সপেরিমেন্ট করবা। আর যারা এডমিশন দিবা তারা তো মোটামুটি এগুলা আগে থেকেই মোটামুটি জানো। তো তোমরা এই খুঁটিনাটি জিনিসগুলা বোঝার চেষ্টা করবা যে কিভাবে কাজ করতেছে না করতেছে। তোমরাও সময় থাকলে এক্সপেরিমেন্ট করো, সমস্যা নাই। আচ্ছা, তো এইভাবে কাজ করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা দেখবো, যে এগুলা, যে ধরো H2O, তারপরে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এগুলো আসলে আমরা কিভাবে লিখি। তো নরমালি যখন আমরা H2O লিখি, দেখো এখান থেকে, আচ্ছা এটা মুছে ফেলি, এটা ধরো, আচ্ছা এটা দেখো, পেজের এখন আর কোনো কিছু নাই। এখন আমরা লিখবো কি, আমরা H2O লিখবো। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে H2O লিখবো। তো H2O আসলে আমরা এই যে এখানে লিখতে পারি না। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে দেখছিলাম, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা একটু দেখি। ওয়ার্ড আর এটার মধ্যে পার্থক্যটা আমি বলতেছি। হ্যাঁ, ধরো আমি এখান থেকে একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। আচ্ছা, তো ধরো আমি এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড ফাইল তৈরি করি। এটা একটু ক্লিয়ার করে দিই। হ্যালো ভাই। হ্যাঁ, বলো। ভাই আমার এমবি শেষ, লিভ আচ্ছা, দিলে ঠিক না। আছে, হ্যাঁ শিওর, তুমি আহ ইয়ে করতে পারো, সমস্যা নেই। লিভ নাও, পরে রেকর্ডস আদাব কাজটা ভাই। দেখে বলবো আর কি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আহ কি করতে পারবা। আচ্ছা, আমি ওয়ার্ড ফাইলটা তৈরি করি। ওয়ার্ড ফাইলে আর এটার মধ্যে পার্থক্যটা আমি বলতেছি। তোমরা অনেকেই ওয়ার্ডের কাজ পারো, যেমন এই যে এটা, আচ্ছা নাম দেওয়ার দরকার নেই, আমি এখানে জাস্ট একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা,
ওয়ার্ডের মধ্যে আমাদের সুবিধাটা কি হয়, যেমন ধরো আমরা এখানে কোনো কিছু লিখলাম, ঠিক আছে, আমরা ধরো এখানে কোনো কিছু লিখতেছি, ধরো আমরা লিখলাম এইচ, আচ্ছা এখানে আমরা একটু বড় করে লিখি এইচ, তারপরে হচ্ছে ওয়েট, এটা ড্রয়িং এ চলে গেছে আর কি। আচ্ছা তুমি মিউট করে রাখবা সবাই, তুমি মিউট করে রাখবা, ঠিক আছে, মিউট করে রাখবা সবাই। এটা আসলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরো এখানে আমি লিখতেছি এইচ, তারপরে ধরো আমরা যদি টুটার লিখতে যাই তাহলে এখানে দেখো অপশন আছে, তোমরা একটু জুম করে এই যে এই জায়গাটাতে দেখতে পারো, এখানে কিন্তু অপশন আছে যে ওই যে এক্স এর নিচে আসলে টু লিখবো, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখো এখানে টু লেখার একটা অপশন তারা অটোমেটিক দিয়ে দিছে। তারপরে আমরা কি লিখতে পারি, আমরা ও লিখলেই হয়, যে এখানে আমরা ও আবার এখানে আবার এই জায়গাতে ক্লিক করে আমরা যদি ওটা লিখতে পারতেছি। তো এখানে দেখো খুব সহজে এইচটিএমএল মানে H2O চলে আসছে। কিন্তু সমস্যাটা হয়েছে কি জানো, এই যে এইচটিএমএল এর ক্ষেত্রে এইভাবে কোনো অপশন নাই যেটা তোমার কি করতে পারে, ওই যে টুটাকে নিচে নামাইতে পারে। তো এই জন্য তোমার কি করতে হবে, ওই কোডের মাধ্যমেই তোমার এই টুটা নিচে নামাতে হবে, ঠিক আছে। টু এর মাধ্যমে যে ধরো এইচ, আমি এখানে আবার লিখি এটা H2O, এই যে H2O যেটা আছে, তো এটার ক্ষেত্রে আমার এই কিভাবে আমার কাজ করতে হবে, কোডের মাধ্যমে করতে হবে। তো প্রথমে দেখো তো কি লেখা আছে, প্রথমে লেখা আছে এইচ, তো আমি কি করব, আমি এখানে জাস্ট এইচ লিখবো, ঠিক আছে, আমি এটা আবার মুছে ফেলি, তো আমি এখানে লিখি এইচ। তারপরে দেখো তারপরে কি আছে, টু আছে একটা, তো আমি টু লিখলাম এবং এরপরে হচ্ছে ও। আমার দেখো এই যে এইভাবে আসবে আর কি, H2O-টা এইভাবে আসবে। এখন আমার টার্গেট হচ্ছে এই যে টু যে আছে টুটা, এটা টুটাকে আমি নিচে নামাবো আর কি, এই যে টু যেটা আছে ওইটাকে জাস্ট আমার নিচে নামাতে হবে। তো এই জন্য আমার কোড ব্যবহার করতে হবে। তো কোডটা কি, আমি কাকে নিচে নামাবো, আমি হচ্ছে টুটাকে নিচে নামাবো। তো টুর নিচে নামাইতে হইলে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় এটার নাম হচ্ছে কি, এই দেখো এখানে লেখা আছে সবগুলা ড্রয়িং মোডে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, একটু ক্লিয়ার করুন। এই যে দেখো টু নিচে নামাইছি, তার মানে আমাদের এখানে সুপারস্ক্রিপ্টেড করতে হবে, সরি এখানে সাবস্ক্রিপ্টেড করতে হবে, ঠিক আছে। আর যদি আমরা লেখাকে উপরে তুলি এটাকে বলা হয় কি সুপারস্ক্রিপ্টেড। তো এই জন্য দেখো যখন তুমি নিচে নামাবা তখন তুমি সাব লিখবা, SUB সাব ট্যাগ ব্যবহার করবা, আর যখন তুমি উপরে তুলতে যাইবা তখন কি করবা, সুপ ব্যবহার করবা, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা তাহলে আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখি এটা কিভাবে কাজ করে। তো এখানে দেখো আমি আমার টার্গেট হচ্ছে টুটাকে নিচে নামাবো, তো এই জন্য জাস্ট আমি এখানে একটা সুব ব্যবহার করব, সরি সাব, SUB সাব। তারপরে দেখো টু এর পরে আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগটা আর কি, ঠিক আছে।
তো এই যে এটা, তো সবাই একটু দেখো, এটা সেভ করে রিফ্রেশ করি। এই যে দেখো এখানে কিন্তু 2 চলে আসছে, H2O চলে আসছে। এখন যদি আমি ট্যাগটা ব্যবহার না করি, ধরো এখানে যে ট্যাগটা আছে, ট্যাগটা ধরো আমি ব্যবহার করলাম না, ধরো এটা এইভাবে থাক, জাস্ট এখানে 2 লিখে রাখি। আচ্ছা, তাইলে দেখো কিভাবে আসে। এই দেখো এক টানা চলে আসছে, মানে একসাথে চলে আসছে আর কি। তো যদি আমি এই 2 এর সামনে পিছনে যদি আমি ওই ট্যাগটা ব্যবহার করি, অর্থাৎ সাব ট্যাগ ব্যবহার করি, সাব বলতে নিচের দিকে যাবে আর কি, হ্যাঁ, তাহলে আমরা পাবো H2O। ঠিক আছে, যে এইভাবে পাবো আর কি। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তারপরে ধরো আমরা অনেক সময় কি লিখি, যে ধরো H2SO4, এখানে লিখবো আমরা, ধরো H2SO4 লিখি, H2SO4 এইটা লিখবো। তো এটা লিখতে গেলে আমাদের দেখো যে কাজটা করতে হবে, এটা মুছে ফেলি। ওকে, আমরা লিখবো এখানে, আচ্ছা এটা পেজটা একটু রিফ্রেশ করে, যে দেখো কোনো কিছু নাই। এখন হচ্ছে H2SO এবং 4 সবগুলো একসাথে লিখে ফেলছি, কারণ টার্গেট হচ্ছে এই যে 2 যেটা আছে, 2টাকে নিচে নামানো। তো এই জন্য আমার 2 এর সামনে পিছনে, মানে যেটাকে নিচে নামাইবা ওইটার সামনে পিছনে তুমি কি করবা, ট্যাগ ব্যবহার করবা। আবার অনেকে কি করে, যে H2O এর সামনে পিছনে দিয়ে দেয়, তাহলে সবগুলা নিচে ধরো চলে যাবে। ঠিক আছে, এই জন্য তুমি যেটাকে নিচে নামাইবা ওইটার সামনে পিছনে কি করবা, ট্যাগ ব্যবহার করবা। তাহলে এখানে আমরা লিখবো SUB সাব, আবার এই 2 এর পিছনে আবার আমরা কি করতেছি, ব্র্যাকেটটা ক্লোজ, মানে কোডটা এই যে ট্যাগটা ক্লোজ করলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম। তারপর এখানে 4 যেটা আছে, 4টাকেও আমার কি করতে হবে, আবার নিচে নামাইতে হবে। ঠিক আছে, যে এখানে দেখো 4টাও আমার নিচে নামানো দরকার। এই জন্য আমি 4 এর সামনে পিছনে কি করব, আবার একটা ট্যাগ ব্যবহার করব। তাহলে এখানে লিখলাম SUB সাব, আবার এখানে লিখতেছি সাব। আচ্ছা, এখন দেখো পেজটা রিফ্রেশ করি, এই দেখো এখানে H2SO4 চলে আসছে। এখন এই জায়গাতে দেখো একটা কাজ হয়েছে কি, যে এখানে একটা গ্যাপ চলে আসছে, দেখছো এই যে এই জায়গাটাতে একটা গ্যাপ চলে আসছে, বাট এখানে গ্যাপ নেই। কেন নাই বলতো, এই যে দেখো এস এর এই জায়গাতে আমি একটা কিন্তু স্পেস দিয়ে দিছিলাম, দেখছো এখানে কিন্তু স্পেস দিয়ে দিছে একটা, যার কারণে কি হয়েছে, এখানে জাস্ট একটা স্পেস চলে আসছে। তো এই কাজটা করা যাবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে সবগুলা একসাথে লিখতে হয় তুমি যখন একটা সংকেত লিখবা। আচ্ছা, এখন দেখি একটা স্পেস দিছি, আসছে এটুক, তো আমি এখানে কয়েকটা স্পেস দিয়ে দিই, দেখি কতটুকু দূরে আসে। তার মানে এটা যদি আবার আমি পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখো সেম দূরত্বেই আছে। অর্থাৎ একটা স্পেস কাজ করে, কিন্তু একের অধিক তুমি যদি স্পেস দাও, তাহলে ওই স্পেস গুলো আর কি করবে না, কাজ করবে না। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা এটা পারি। এখন ধরো তোমরা যে কাজটা করবা, তোমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখতে পারবা কিনা, এটা কে কে পারবা না একটু হাত উঠাইবা। আচ্ছা ঠিক আছে, আমি লিখি এখান থেকে। ওকে, তো ধরো আমি এখানে লিখতেছি এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার বলতে কি, এক্স টু, তারপর এখানে একটা প্লাস দিলাম, তো এখানে প্লাস দিলাম, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখন আমি যে 2টাকে উপরে তুলবো, তাহলে আমার কাজ হচ্ছে 2 এর সামনে পিছনে কি করা, যাকে উপরে উঠাবো তার সামনে পিছনে ট্যাগ ব্যবহার করব। তাহলে এই কারণে আমরা কি করতেছি, এখানে সুপ ব্যবহার করব, কারণ সুপার স্ক্রিপ্টেড করব এটাকে। তাহলে SUP আগে ইউজ করছিলাম, কিন্তু SUB, তো এই জিনিসটা অনেকে ভুল করো। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে রিফ্রেশ করি, দেখি পেজের কি অবস্থা। এই দেখো এক্স স্কোয়ার হয়ে গেছে, বাট ওয়াই স্কোয়ার হয় নাই, কারণ ওয়াই এর যে 2 যেটা আছে, 2 এর সামনে পিছনে কি করি নাই, আমি ট্যাগ ব্যবহার করি নাই। তো এই জন্য আমার এটার ক্ষেত্রেও সেম কাজ করতে হবে। তো আমি জাস্ট এখানে সেভ করে রিফ্রেশ করি, দেখি কি অবস্থা হয়। এই যে দেখো, বুঝতে পারছো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, সবাই পারবা। তাহলে আমরা যে কাজটা করব, দেখো এখান থেকে
ওই যে তোমাদের ওই যে শীটটা একটু ফলো করবা, আমি এখান থেকে কিছু হোমওয়ার্ক দিব আজকে, এই হোমওয়ার্ক গুলা জাস্ট একটু পড়বা, ঠিক আছে? প্রথমে তো পিডিএফ অর্থাৎ আজকের স্লাইড যেগুলা দিব, এই স্লাইডের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি তোমরা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? আজকের স্লাইডের যেটা বই থেকে বলতেছি না, বই থেকে না, আমার যে পিডিএফটা দিব আজকে ওই পিডিএফটা থেকে তোমরা প্রত্যেকটা মানে ওয়ার্ড তোমরা পড়বা, ওকে? আচ্ছা, তাহলে এরপরে দেখি আমরা পড়ে যাই। পরে হচ্ছে ধরো এইগুলার ব্যবহার দেখবা কেমন আসে, জাস্ট এই যে এটা, এই যে এটা। তো আচ্ছা, তো এখানে দেখো, এখানে কি করছি আমি, এখানে এতটুকু জায়গা তো ঠিক আছে, আমরা HTML শুরু করলাম, তারপরে হচ্ছে এখানে HTML কি করছি, শেষ করছি, এই যে জায়গাটা হয় নাই সেটার মধ্যে ভুল আছে। আচ্ছা, আমরা বডির কন্টেন্টটা দেখি যে বডিতে কি আছে। তো বডির মধ্যে দেখো এখানে অনেকগুলা লাইন আছে, যে প্রথমে এই যে আই এম এ গুড বয়, আই এম এ গুড বয়, এটা বিভিন্ন সাইজে লেখাগুলো আছে, ঠিক আছে? বিভিন্ন সাইজে লেখাগুলো আছে। তো এই যে বিভিন্ন সাইজে লেখাগুলো আসছে, প্রথমটা দেখো একদম ছোট, তারপরটা দেখো আরেকটু বড় হইছে, তারপর আস্তে আস্তে বড় হইতেছে এগুলা। তো এই যে বিভিন্ন সাইজের লেখাগুলা, এগুলা কিভাবে লিখতে হয়, আর ধরো এখানে আসলে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করব, এই ট্যাগ গুলাকে বলা হয় হেডিং ট্যাগ, বিভিন্ন সাইজের যে ট্যাগ গুলো আছে। এছাড়াও আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা সাইজ তৈরি করতে পারবো লেখার, এগুলো আস্তে আস্তে দেখবো। তো প্রথমে আমরা এই যে হেডিং ট্যাগ যেগুলো আছে, ওই হেডিং ট্যাগ এর ব্যবহারটা একটু দেখি, ঠিক আছে? তো এটা একটু প্র্যাকটিক্যাল দেখি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ধরো এখানে কি লিখবো, এখানে আমার নামে লিখি, ওকে? তো তো এখানে আমার নাম লিখলাম। এখন কি করবো, এটা সেভ করে রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। এই যে নামটা চলে আসছে। এখন এটা সামনে পিছনে কি করব, আমরা একটা হেডিং ট্যাগ ব্যবহার করব। তো হেডিং ট্যাগ যেহেতু, তার মানে এখানে আমরা এইচ দিব, এইচ। এখানে আমরা লিখতেছি এইচ, তবে এইচ এর কি করতে হয়, নাম্বার দিতে হয়। তো ধরো আমরা প্রথমে H1 দিতেছি, H1 দিলাম, তারপরে দেখো এটার পরে আবার কি দিতেছি, H1 ক্লোজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এই পেজটা রিফ্রেশ করার পরে দেখো এই যে অনেক বড় লেখাটা চলে আসছে, ঠিক আছে? অনেক বড় কিন্তু আসছে লেখাটা। তো এখন তোমরা এখান থেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া যে কিছুক্ষণ আগে যে দেখলাম যে স্পেসের যে ঘটনাটা, তো এই ক্ষেত্রে কি ঝামেলা হবে কিনা? তো এটার ক্ষেত্রে একটু স্পেস দিয়ে দেখি তো কি হয়। এটা একটা স্পেস দিলাম, দেখো ঝামেলা হয় নাই। ওইটা শুধুমাত্র ওই যে H2O, তারপরে হচ্ছে সালফিউরিক H2SO4, এইগুলার ক্ষেত্রে তুমি জাস্ট একটু মেনটেন করবা, বাট এইগুলার ক্ষেত্রে মেনটেন করতে হয় না। যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রেও কিন্তু ঝামেলা হয় নাই, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তো আমি ধরো একটু সৌন্দর্যের জন্য ধরো আমরা একটু স্পেস দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে দেখো এখানে আরো আছে অনেকগুলো এইচ, যেমন ধরো এখানে আমি কন্ট্রোল, আচ্ছা আমি ধরো, হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমি কি করব, ধরো এখানে আরেকটা হেডিং ট্যাগ ব্যবহার করব। তো এটার ধরো লেভেল নাম্বারটা একটু বাড়ায় দিই, ধরো এখানে আমরা দিলাম H2 দিলাম, H2। তারপরে দেখো H2 টা অবশ্যই আমার কি করতে হবে, এটা ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। আউটপুটটা একটু দেখি কি অবস্থা। এই দেখো লেখাটা কিন্তু কিছুটা ছোট হয়েছে, ওই আগেরটা থেকে এটা কিন্তু কিন্তু ছোট হয়েছে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা লিখবো আমি, এটা হচ্ছে ধরো কি H3, ঠিক আছে? H3 দিলাম এবং এখানে জাস্ট আমার নামটা লিখলাম, ওকে। তো এখন দেখি কি অবস্থা হয়। তারপরে হচ্ছে এই দেখো এটা আরেকটু ছোট হয়েছে। তার মানে আমরা একটা জিনিস এখান থেকে শিখতে পারছি, এটা হচ্ছে অনেকে আমরা মনে করি এইচ এর লেভেল নাম্বারটা যদি বাড়ায় দেওয়া যায় তাহলে লেখাটা মনে হয় অনেক বড় হয়, কিন্তু এটার কিন্তু উল্টা প্রসেস। যখন তুমি 1 দিছো তখন দেখো লেখাটা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে লেখাটা। আবার যখন তুমি 2 দিছো তখন কিন্তু লেখাটা কি হয়েছে, ছোট হয়ে গেছে। জাস্ট এই জিনিসটা মনে রাখবা। অর্থাৎ H1 এর, অর্থাৎ H এর মান যত ছোট
লিখা তত হবে কি, তত বড় হবে। আর এইচ এর মান যত বৃদ্ধি পাইতে থাকবে, লিখা তত কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে, ছোট। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। এখন কথা হইছে যে ভাই যদি আমি এইচ এর মানটা 100 দেই তাহলে কি হইতে পারে, তাহলে এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখবা তোমার বাসায় যে কি হইতে পারে। তা আমি ধরো এখান থেকে ধরো কত পর্যন্ত লেখা যায়, ধরো আমি এখান থেকে H5 এ যাই, ঠিক আছে, ধরো H5 দিলাম, তারপরে হচ্ছে ওকে, এখানে আমার ঠিক করতে হবে এটা, হ্যাঁ দিলাম, দেওয়ার পরে দেখি কি অবস্থা হয়। এই যে দেখো এটা চলে আসছে, আরো ছোট হয়েছে, মাঝখানে কিন্তু 4টা আমি স্কিপ করে দিচ্ছি, এটা তোমরা করবা। আচ্ছা তারপরে হচ্ছে H6 দিব, আমি এটা H6 দিলাম, তারপরে হচ্ছে এটা দিলাম। আচ্ছা এই দেখো H6 আরো ছোট হয়েছে, তাহলে একটা কাজ করি H7টা দিই কি হয়, H7 দিলাম, তারপরে হচ্ছে ওকে 7 দিলাম, দেওয়ার পরে দেখি কি হয়। সবাই একটু মনোযোগ সহকারে দেখবা এটা। এই যে দেখো H7 এ আইসা কি হয়েছে, ওই যে আমার নরমাল লেখা হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, এখান থেকে শিখলাম যে হেডিং ট্যাগ কয়টা, হেডিং ট্যাগ হচ্ছে টোটাল 6টা, হেডিং ট্যাগ হচ্ছে 6টা, 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। আর 7 নাম্বার যেটা এটা হবে না, তার মানে আমি 100 দিলেও লাভ হবে না, H100 দিলে লাভ হবে না। ঠিক আছে, জাস্ট এটা একটু মনে রাখবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই টপিক থেকে 1 থেকে 6 পর্যন্ত তোমাদের নাম লিখে এরকম একটা হেডিং গুলা এভাবে লিখে তারপরে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে তোমরা H2O, তারপরে হচ্ছে A+B হোল স্কয়ার, তারপরে হচ্ছে A-B হোল স্কয়ার, তারপরে হচ্ছে x স্কয়ার প্লাস এটা না, ধরো এটা লিখবা, এগুলা সিরিয়ালি লিখবা। ঠিক আছে, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা এভাবে লিখবা। এই যে এইগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এইগুলাও তোমরা সাবমিট করে দিবা। আচ্ছা, এখন তুমি যদি একটা পৃষ্ঠার মধ্যে লিখতে যাও তাইলে দেখবা কি হবে, যখন তুমি H2O লিখছো তারপরে যখন তুমি পরের লাইনে এটা লিখতেছো তখন কি হবে যে এই a+b হোল স্কয়ারটা এটা সাথে চলে যাবে। ঠিক আছে, a+b হোল স্কয়ারটা সাথে চলে যাবে। তো এই জন্য যেন এই ঝামেলাটা না হয়, তোমরা কি করবা, জাস্ট এটার পরে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করে ফেলবা, তাহলে দেখবা পরের লাইনে চলে গেছে। জাস্ট এই জিনিসটা একটু দেখাই দিই, তাহলে আর ঝামেলা হবে না আর কি। আচ্ছা, তো ধরো আমরা এখান থেকে জাস্ট এটা মুছে দিই। ওকে, আমরা এখানে H2O লিখবো। আচ্ছা H2O, ঠিক আছে, ও লিখলাম। তো এটার সামনে পিছনে কি করতেছি আমরা, SUB দিলাম। ওকে, তারপরে হচ্ছে এটা। তো এটা আমরা পেজটা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। এই যে H2O হয়েছে। তারপরে ধরো আমি এন্টার দিয়ে ধরো নিচের লাইনে গেলাম। তো নিচের লাইনে ধরো আমরা কি লিখবো, ধরো a স্কয়ারই ধরো লিখি, তো a স্কয়ার লিখলাম। তাহলে a স্কয়ার যদি লিখি তাহলে এটা ধরো আমরা লিখতেছি কি, এখানে সুপ দিতে হবে, SUP সুপ, আর এখানে আমাদের কি করতে হবে, সুপ দিলাম। আচ্ছা, তো এখান থেকে দেখো, এই যে দেখো প্রবলেমটা বুঝতে পারছো কি হয়েছে। সবাই এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো, বাসায় কিন্তু প্রবলেমে পড়বা যে এটা বুঝতেছি না। এই যে এটা হচ্ছে, ধরো প্রথম লাইনটা লিখছি, লিখার পরে এই যে এখানে প্রথম লাইনটা লিখছি, তো এটা প্রথম লাইনটা এই জায়গাতে আসছে, এটা ঝামেলা নাই, এতটুকু জায়গাতে আসছে। কিন্তু দেখো পরের লাইনে লিখছি ঠিক আছে, কিন্তু এটা আবার ওইটার পাশে চলে আসছে, তো এটা একটা ঝামেলা না। তো এই জন্য আমাদের এটাকে যদি আমরা নিচের লাইনে নামানোর প্রয়োজন পড়ে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটা ব্রেক ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, আমরা কি করব, একটা ব্রেক ট্যাগ ব্যবহার করব, জাস্ট এটা একটু মনে রাখবা। তো এখানে জাস্ট একটু কয়েকটা স্পেস দিয়ে ধরো একটা ব্রেক ট্যাগ ব্যবহার করে বললাম, তো বিআর, আর আমরা কিন্তু এখন জানি যে এটা কেমন হয়। তো এটা জাস্ট এই যে দেখো ব্রেক ট্যাগ ব্যবহার করে ফেলছি। তো এখন পারবা না বিষয়গুলা কিভাবে সিরিয়ালি লিখতে হয়, তুমি যদি এখানে আরো লিখো
তাহলে এই পরের লাইনটাতে একটা ব্রেক ট্যাগ দিবা। মনে রাখবা ব্রেক ট্যাগের পরের লাইনটা কিন্তু নিচে চলে যায়, জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের ক্লাস। আর নেক্সট ক্লাসে দেখবা আরো অনেকগুলা প্রশ্ন তোমরা পারতেছো। হ্যাঁ, আর যদি এই ক্লাসের মধ্যে কারো কোনো কনফিউশন থাকে তাহলে আচ্ছা এখন তোমরা ভাইয়া, প্রশ্ন করতে পারবো। হ্যাঁ বলো। ভাইয়া ওই আচ্ছা আমি ব্রেক রেকর্ডিং টেকটা ক্লাসটা, লিখার হ্যাঁ হ্যাঁ বলো। ব্রেক টেকটা লিখার পর এটার পাশে কি ওই যে এ তারপর টেক সাব দিয়ে এটা লেখা যাবে এটা পাশে, কারণ তো ব্রেক তো নিচেই চলে আসবে। আচ্ছা এখানে বলতেছো যে প্রথম লাইনটা, হ্যাঁ, ব্রেকের পরে আর কি পাশে। আচ্ছা পাশে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এটাও কিন্তু করা যায় কিনা আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি, সর্বোচ্চ কি হবে, আমাদের ভুল হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ধরো আমরা এটা এখান থেকে ধরো আমরা এখানে লিখবো কন্ট্রোল বি। আচ্ছা হ্যাঁ, এই যে এটা লিখছি, এক লাইনে লিখে ফেলছি। এখন যেহেতু তুমি মাঝখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করছো, হ্যাঁ আচ্ছা ধরো আমি এটা ব্যবহার করতেছি না, ধরো ব্রেক ট্যাগটা ধরো এখান থেকে মুছে ফেললাম। আচ্ছা এখন দেখি সেভ দিয়ে রিফ্রেশ করি, এই দেখো একটানা চলে আসছে। বাট না ভাইয়া, এটার ব্রেক টেকটা মাঝখানে ইউজ তুমি করে। যদি হ্যাঁ একটা ব্রেক ট্যাগ ব্যবহার করি তাহলে দেখি কি হয়। আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি, সমস্যা তো নাই। আচ্ছা তাহলে এই যে দেখো আমাদের কিন্তু পরের লাইনে চলে গেছে। অর্থাৎ ব্রেক মানেই কি, ব্রেক মানে হচ্ছে এর পরে যেটা আছে ওই লাইনে ওইটা পরের লাইনে চলে যাবে, অর্থাৎ এইটা শিফট হয়ে পরের লাইনে চলে যাবে। জাস্ট এই জিনিসটা এখন বুঝতে পারছো কিনা, কনফিউশন আছে আর কারো? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর প্রশ্ন আছে কারো? থাকলে বলো, সমস্যা নাই। ভাইয়া টাইম। আচ্ছা টাইম, আচ্ছা ভালো কথা। আচ্ছা তাহলে টাইমের আমরা একটা পোল দিতেছি, ঠিক আছে? তোমরা এখান থেকে পোলে অংশগ্রহণ করবা। তো অপশন এ হচ্ছে 12টা থেকে 12টা থেকে, আর অপশন বি হচ্ছে কি 12:30 থেকে, ঠিক আছে? আচ্ছা এখন তোমরা এখান থেকে মানে যাদের পার্সেন্টেজ বেশি হবে আমি ভাই ওই টাইমটাই রাখবো, কারণ আমার 12টায়ও সমস্যা নাই, 12:30-এও সমস্যা নাই। ঠিক আছে, আমারটা হচ্ছে আমার এর আগের ক্লাসটা কয়টায় শেষ হয়, ধরো 11:45-এ শেষ হয়ে যায়, তার মানে আমার এখানে সমস্যা হওয়ার কথা না। এখন তোমরা এই পোলে অংশগ্রহণ করো, দেখি কার কয়টায় মানে মানুষ যে জায়গায় বেশি থাকবে সেই জায়গায় তো আমার থাকতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ডিংটা একটু অফ করে দিই। হ্যাঁ আজকে ক্লাসের রেকর্ডিংটা একটু অফ করে দিই। আচ্ছা থাক, রেকর্ডিংটা থাক। আমরা এখান থেকে ওকে, অংশগ্রহণ করো সবাই। আচ্ছা ঠিক আছে, অংশগ্রহণ করো সবাই। অপশন এ নাকি অপশন বি, সবাই অংশগ্রহণ করবা। অপশন এ নাকি অপশন বি? অপশন এ হচ্ছে 12টা থেকে, আর অপশন বি হচ্ছে 12:30 থেকে। অপশন এ হচ্ছে ঠিক আছে, যদি 1%ও থাকে ভাই আমার কিছু করার নাই। সবাই অংশগ্রহণ করো, সবাই যারা যারা আসছো ক্লাসে সবাই অংশগ্রহণ করো। অপশন এ হচ্ছে 12টা থেকে, অপশন বি হচ্ছে 12:30 থেকে। ওকে, সবার করা শেষ? সবাই করতে পারছো? কেউ কি চেঞ্জ করতে চাইতেছো? কেউ কি চেঞ্জ করবা কিনা? চেঞ্জ করলে বলো যে ভাই আমি অপশনটা চেঞ্জ করতে চাইতেছি। না, অপশন কেউ চেঞ্জ করবা না। ওকে ঠিক আছে, তাহলে আমি রেজাল্ট দেখাইতেছি তোমাদেরকে। ওকে ঠিক আছে, তাহলে কয়টা থেকে নেক্সট ক্লাস হচ্ছে? কয়টা থেকে বলো, কেউ কেউ একজন বলো কয়টা থেকে নেক্সট ক্লাস? না ভাইয়া। আচ্ছা সাড়ে ঠিক আছে, 12টা। নেক্সট ক্লাস হচ্ছে 12টা থেকে, ঠিক আছে? নেক্সট ক্লাস 12টা থেকে, কারণ হচ্ছে আমাদের পার্সেন্টেজ এখানে বেশি আসছে। ওকে জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে 12টায়। সবাই আমি আচ্ছা গ্রুপে মেসেজ দিয়ে দিব। ওকে আচ্ছা তাহলে সবাই Okay. ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে। আদাব। আদাব।